হেই মুভি লাভার্স, হোপফুলি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজকে যে মুভিটি এক্সপ্লেন করব সেটা দেখার পর আপনি পুরাই হয়ে যাবেন। এক কথায় বলতে গেলে আপনি একটা মাস্টারপিস মুভির এক্সপ্লেনেশন দেখতে চলেছেন। ইন্ট্রো দেখেই বুঝে গেছেন কি হতে চলেছে এই পুরো ভিডিওটি জুড়ে। তাই মন দিয়ে পুরো ভিডিও দেখুন আর উপভোগ করতে থাকুন এই অসাধারণ মুভিটি। মুভির প্রথম সিনেমা দেখতে পাই 1944 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেখানে দেখা যায় জার্মানির নাজি বাহিনীরা যুদ্ধ শেষ হওয়ার পর ফ্রান্সের ব্যাংক থেকে সোনার বার লুট করছে। এছাড়াও তারা সেখানকার একটি মিউজিয়াম থেকে দামি দামি যত পেন্টিং ছিল সেইগুলো লুট করে। সেই সব কিছু তারা তাদের গাড়িতে লোড করে এবং একটি শহরের দিকে রওনা দেয়। সেই শহরে গিয়ে নাজি বাহিনীরা সেখানকার সকল মানুষদেরকে বন্দি করা শুরু করে। সে সময় একজন মহিলাকে আমরা দেখতে পাই তার ছেলেকে সে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বলছে। এরপর নাজি বাহিনীরা সেই শহরের একটি ব্যাংকে এসে তাদের সেই লুট করে আনা কয়েক টন সোনার বারগুলো জমা করতে থাকে। অন্যদিকে দেখা যায় পাহাড়ের চূড়ায় কিছু নাজি বাহিনীর বিরুদ্ধে লোক জড়ো হয়। তারা পাহাড়ের গায়ে মারাত্মক বিস্ফোরণ সেট করে সেটা উড়িয়ে দেওয়ার জন্য। এইবার মুভির সিন শিফট হয়ে বর্তমানে চলে আসে। সেখানে পরবর্তীতে কি হয়েছিল সেটা একটু পরেই জানতে পারবেন। এইবার 1995 সালের বসনিয়ার একটি যুদ্ধ বিধ্বস্ত সারবাবো নামের একটি শহরের ঘটনা দেখানো হয়। এরপর সেই শহরের আর্মি ক্যাম্পে একটি প্রেসের গাড়ি এসে উপস্থিত হয় এবং সেখানে আমরা দুজন জার্নালিস্টকে দেখতে পাই যারা জেনারেলের ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছে। এরপর সেখানকার আর্মিরা তাদের দুজনকে জামা কাপড় খুলে চেকিং করা শুরু করে। আর সেই সময় সেখানে উপস্থিত হয় পেট্রোভিচ নামের একজন কমান্ডার এবং তিনি তাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য ক্লিয়ারেন্স দেয়। তবে কমান্ডার তাদেরকে বলে এমন একটা রিপোর্ট তৈরি করতে যাতে পুরো বিশ্ব জানতে পারে তাদের জেনারেল এখানে শান্তির জন্য কাজ করছে। এরপর তারা ইন্টারভিউ শুরু করার জন্য প্রস্তুতি নিতে থাকে। জেনারেলকে ইন্টারভিউ নেওয়ার জন্য একজন জার্নালিস্ট সাউন্ড চেক করে জানায় সব কিছু ঠিক আছে। অন্যদিকে দেখা যায় নেভি সিলের একটা টিম একটি লেকের মধ্যে থেকে উঠে এসে বিল্ডিংয়ে প্রবেশ করে একটি মিশন পরিচালনা করার জন্য। তারা একটি রুমের মধ্যে এসে সেই রুমের ছাদে এক্সক্লুসিভ সেট করে দেয় আর অপেক্ষা করতে থাকে। এদিকে প্রেসের জার্নালিস্ট বলে জেনারেল আপনার সাউন্ডের মেশিন ঠিকঠাক কাজ করছে না। সে ঠিক করে দেওয়ার কথা বলে সেখান থেকে একটা সুই বের করে খ্যাস করে জেনারেলের গলায় ঢুকিয়ে দেয়। আর ক্যামেরাম্যান তার ক্যামেরার মধ্যে থাকা ছুরি দিয়ে অ্যাটাক করে বাকি সেনাদের পরকালে পাঠিয়ে দেয়। এইবার অন্যদিকে থাকা নেভি সিলের টিম সেই এক্সপ্লোসিভ ব্লাস্ট করে ওই ফ্লোরটিতে একটা বড় গর্ত করে দেয়। আসলে এই ছদ্মবেশে থাকা জার্নালিস্টরাও এই নেভি সিলের সদস্য। তাদেরকে এখানে পাঠানো হয়েছে জেনারেলকে অজ্ঞান করে আমেরিকার বেস ক্যাম্পে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, এইবার তার জেনারেলের মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে জেনারেলকে প্যাকেট করে সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইরে এসে তারা দেখতে পায় সেখানকার বসনিয়ান আর্মিরা তাদের জন্য অপেক্ষা করছে। কোনো উপায় না পেয়ে তারা এবার সরাসরি ফাইট নিয়ে সব আর্মিদের তুলোধনা করতে থাকে। কিন্তু এরপর সেখানে তাদের ধারণার চেয়ে বেশি আর্মি আসতে দেখে তারা বুঝতে পারে যেভাবে বের হওয়ার প্ল্যান তারা করেছিল সেভাবে এখান থেকে বের হওয়া আর সম্ভব না। তাই এবার তারা সেই ক্যাম্পের মধ্যে থাকা একটি ট্যাঙ্ক দেখে তারা সেইটা নিয়ে একদম মেন গেট দিয়ে পালাতে থাকে। চলুন এইবার পরিচিত হই এই নেভি সিলের সদস্যদের সাথে। এই নেভি টিমে মোট 5 জন সদস্য রয়েছে। ইনি হচ্ছেন কমান্ডার ম্যাট বার্ন আর ইনি হলেন এই টিমের প্রধান লিডার। বাকিরা হচ্ছেন বেকার, ডুফি, জ্যাক এবং বেন। তো যাই হোক, এরপর তারা শত শত বসনিয়ান আর্মিদের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা কন্ট্রোল রুমে কল করে জানায় আমরা আমাদের প্যাকেজ সিকিউর করেছি কিন্তু আমাদের প্ল্যানে বেশ কিছু গড়বড় হয়েছে, তাই আমাদের অন্য রুট দিয়ে বের হতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের জন্য এয়ার সাপোর্ট পাঠাও। কিন্তু কন্ট্রোল রুম থেকে জানায় এখন আর কিছুই করার নেই, তোমাদেরকে নিজেদের মতো করে কিছু করতে হবে আর তা না হলে যেভাবেই হোক তোমাদেরকে ওই রুট দিয়েই বের হতে হবে। কন্ট্রোল রুমের এই কথাগুলো শুনে ম্যাটের মাথা পুরাই গরম হয়ে যায়। এদিকে বসনিয়ান আর্মিরাও আরপিজি নিয়ে তাদের ধাওয়া করতে থাকে কিন্তু জ্যাক ট্যাঙ্ক থেকে একটি শট নিয়ে তাদেরকে উড়িয়ে দেয়। অন্যদিকে আরেকজন বসনিয়ান আর্মি তাদের ট্যাঙ্কের উপরে উঠে গ্রেনেডের পিন রিমুভ করে ফেলে ট্যাঙ্কে হামলা করার জন্য। কিন্তু ম্যাট গ্রেনেডটি ছুড়ে মারার আগে ট্যাঙ্কটিকে ব্রেক করে ফেলে। এর ফলে ওই বসনিয়ান সেনা তার ঠিক রাখতে না পেরে ট্যাঙ্কেই ঝুলতে থাকে আর সেই গ্রেনেডটি বিস্ফোরণ হয়ে সেখানে সে পটল তুলে। এর মধ্যেই আরো অনেক গাড়ি ভর্তি বসনিয়ান আর্মি তাদের পিছু নেয়। এইবার ম্যাট দূরে একটা টাওয়ার দেখতে পায় আর সেটাকে উড়িয়ে দেয় এবং ট্যাঙ্কটিকে সর্বোচ্চ গতিতে চালিয়ে সেটা পার হয়ে যায়। এর ফলে পিছিয়ে আসা গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে রাস্তা বন্ধ করে ফেলে। এইবার দেখা যায় তারা একটি ব্রিজের উপরে গেলে পেট্রোভিসও ট্যাঙ্ক নিয়ে তাদের সামনে এবং পিছনে উপস্থিত হয়ে তাদেরকে ঘিরে ফেলে। আর কোনো উপায় না পেয়ে ম্যাট এইবার জ্যাককে অর্ডার দেয় ব্রিজে শট নিতে। জ্যাক অর্ডার পেয়ে ব্রিজে শট নেয় এবং প্ল্যান অনুযায়ী পুরো ট্যাঙ্ক নিয়ে তারা পানিতে পড়ে যায়। যেহেতু তারা নেভি সিল তাই পানি হচ্ছে তাদের কাছে সবচেয়ে নিরাপদ স্থান।
যাই হোক, ট্যাঙ্ক থেকে বের হয়ে তারা জেনারেলকে নিয়ে সাঁতার কেটে লেকের অন্য পাশে যেতে থাকে এবং বসনিয়ান আর্মিরা ওপর থেকে তাদের উপর ব্যাপক আকারে ফায়ারিং করতে থাকে। তারা সেই ফায়ারিং থেকে বেঁচে বেশ দূরে চলে আসে। সেখানে গিয়েও তারা দেখতে পায় বসনিয়ান আর্মিরা একটি স্পিড বোট নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। কি আর করার, তারা একেবারে সন্তর্পণে পেছন দিক দিয়ে গিয়ে তারা কিছু বুঝে ওঠার আগেই শট নিয়ে সবগুলোকে পরকালে পাঠিয়ে দেয়। অবশেষে নেভি টিম তাদের স্পিড বোট নিয়ে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। পরের সিনে আমরা দেখতে পাই বসনিয়ান জেনারেলকে তারা নিয়ে আসে ইউএস এর বেস ক্যাম্পে। সেখানে তাদের চিফ ইন কমান্ডার লেভিন দেখে যে একটি দেশের জেনারেলকে তারা একদম জুতাচোরের মতন করে বন্দি করে নিয়ে এসেছে। এইটা দেখে কমান্ডার লেভিন রাগে দুঃখে কিছু না বলে সেখান থেকে চলে যায়, কিন্তু পরের দিন সকালে পুরো টিমকে ব্যাপক আকারে ঝাড়তে থাকে। কমান্ডার তাদেরকে বলে, আমি তোমাদেরকে একদম চুপচাপ কোনো ধরনের ফুটপ্রিন্ট ছাড়াই এই মিশন শেষ করতে বলেছিলাম, অথচ তোমরা পুরো একটা ট্যাঙ্ক নিয়ে বসনিয়ার বেস ক্যাম্প উড়িয়ে দিয়ে এসেছো। তোমাদের জন্য উপর মহল থেকে আমার যে গালি খেতে হচ্ছে তাতে মনে হচ্ছে এখনই সবগুলোকে সাসপেন্ড করি। এরপর ম্যাট জানায়, স্যার, এইটা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় ছিল না, তাই আমাদের এভাবে পালিয়ে আসতে হয়েছে। কমান্ডার এসব শুনে তাদেরকে শাস্তির লঘুদণ্ড হিসেবে 3 দিনের ছুটিতে পাঠায় আর তাদেরকে বলে, এরপর তোমাদের বিরুদ্ধে যে শাস্তি আসবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপর তাদেরকে বিদায় দেওয়ার সময় মিশন সাকসেস উপলক্ষে মদের বোতল ধরিয়ে দিলে পুরো টিম বেশ খুশি হয়ে যায়। সেই মদ দিয়ে তারা রাতে একটি পার্টির আয়োজন করে। সেখানের বারে তারা লারা নামের একটি হেভি সুন্দর মেয়েকে দেখতে পায়। তাকে দেখে বেন এবার টাঙ্কি মারতে থাকে, কিন্তু পরে দেখা যায় এই টিমের বেকারের সাথে ইতিমধ্যে ইটিশ পিটিশ হয়ে গিয়েছে। আসলে তারা দীর্ঘদিন ধরেই একে অপরের সাথে চুটিয়ে প্রেম করছিল। সেই দিন রাতে লারা এবং বেকার ইটিশ পিটিশ করার জন্য ক্লোজ হয়, আর ঠিক সেই সময় ভিলেনের মতন করে লারার আপন ভাই কিছু গুন্ডাপান্ডা নিয়ে হাজির হয় লারার বাসায়। এরপর লারাকে প্রশ্ন করতে থাকে, ওই জিনিস কোথায় রেখেছিস আমাকে বল। লারা তাকে বলে, সেইটা আমার কাছে নেই। এটা শুনে লারার ভাই রেগে যায়, আর তখন বেকার সেখানে উপস্থিত হয়ে তাদেরকে উত্তম মধ্যম দিতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই একজন তাকে গান পয়েন্টে নিয়ে নেয়। লারা তখন বলে, আমি বলছি সেটা কোথায় আছে। এই বলে লারা তাদেরকে বাইরে নিয়ে আসে। বাইরে এসে দেখা যায় সেখানে ম্যাট দাঁড়িয়ে আছে। বেকার তাকে ইশারা করলে দুজন মিলে সবগুলোকে মেরে মাটিতে ছুঁয়ে দেয়। এরপর ম্যাট সেখান থেকে চলে গেলে লারা এইবার 12 কেজি ওজনের চকচকে সোনার বার বের করে দিয়ে বলে, এটাই হলো সেই মূল্যবান সম্পদ যেটার জন্য তার ভাই তাকে প্রতিদিন টর্চার করতে থাকে। এত বড় সোনার বার দেখে বেকার লারাকে প্রশ্ন করে, তুমি এত বড় সোনার বার কোথায় পেলে? তখন লারা তাকে এই সোনার বারের ইতিহাস জানানোর জন্য একটি লেকের মধ্যে নিয়ে যায়। সেখানে বেকার দেখতে পায় পানির গভীরে লুকিয়ে আছে পুরো একটি শহর। এইবার লারা তাকে এই শহরের ইতিহাস বলা শুরু করে। মুভির শুরুতে আমরা যে ছোট ছেলেটিকে দেখতে পেয়েছিলাম, যাকে কিনা তার মা পালিয়ে যেতে বলেছিল, আসলে সেই ছেলেটি ছিল লারার আপন ভাই। সেই দিন যখন ছেলেটি পালিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় জার্মানির সেই নাজি বাহিনী লুট করা সেই অসংখ্য সোনার বার সেখানের একটি ব্যাংকে সংরক্ষণ করছিল। তখন সেই ছেলেটি সেখান থেকে একটি সোনার বার চুরি করে নেয়, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই সে ধরা পড়ে যায়। ছেলেটি কৌশলে তাদের কাছ থেকে পালিয়ে যায় আর যাওয়ার সময় একটি জায়গায় সেই সোনার বারটি লুকিয়ে রাখে। এরপর সে গ্রামের পাহাড়ের উপরে উঠতে থাকে। পাহাড়ের উপর ওঠার পর দূর থেকে সে ফায়ারিং এবং মানুষের কান্নার আওয়াজ শুনে বুঝতে পারে যে তাদের সব গ্রামবাসীদের সেখানে হত্যা করা হচ্ছে। ঠিক সেই সময় অন্য একটি গ্রুপ এসে তাকে ধরে ফেলে আর জানায়, আমরা নাজি বাহিনীর লোক না, তুমি আমাদের সাথে আসো। এরপর ছেলেটি তাদের সাথে যাওয়ার পর দেখতে পায় এই গ্রামের উপরে যে পানির ড্যামটি ছিল তারা সেটাতে বোম সেট করেছে ওই নাজি বাহিনীদের ধ্বংস করার জন্য, কারণ ড্যামটি উড়িয়ে দিলে পুরো লেকের পানিতে সব জার্মানি সৈন্যরা মরে যাবে। এইবার তারা সেই ছেলেটিকে দিয়ে বোমটা বিস্ফোরণ করায় আর মুহূর্তের মধ্যেই পুরো নাজি বাহিনী ধ্বংস হয়ে যায়। সেই সাথে গ্রামটিও আজীবনের জন্য হারিয়ে যায় পানির নিচে। লারাকে তার ভাই এসব কাহিনী বলেছিল এবং লারা বড় হলে এই সোনার বারটি তার কাছে গচ্ছিত রেখেছিল। লারা বেকারকে বলে, এমন শত শত সোনার বার রয়েছে এই পানির নিচে। লারা বেকারকে অনুরোধ করে পানির নিচ থেকে সোনার বারগুলো তুলে আনার জন্য তাকে হেল্প করতে। বেকার এক বাক্যে রাজি হয়ে যায় এবং সেই সোনার বারটি নিয়ে তার টিমের কাছে যায়। সবাই খুব আগ্রহ প্রকাশ করে। বেকার তাদেরকে জানায় সেখানে প্রায় 2000-এর মতো সোনার বার রয়েছে। প্রতিটি বার $1.5 লাখ হলে 2000 বারের দাম $300 মিলিয়ন। আর এইগুলোর প্রধান মালিক হলো ফ্রান্স। এইবার ম্যাট তাদেরকে বলে, আমরা রয়েছি শত্রুদের দেশে, যেখানে কেউ আমাদেরকে রেস্কিউ করতে আসবে না, আর এই 100 ফুট পানির নিচ থেকে এত ওজনে সোনার বার নিয়ে আসা প্রায় অসম্ভব।
তাদের এই কথোপকথনের মধ্যেই সেখানে লারা উপস্থিত হয় আর তাদেরকে একটি ম্যাপ দেখিয়ে সব বোঝাতে থাকে। ম্যাট তখন লারাকে বলে, আমি কেন আমার টিমকে এই রিস্কি মিশন করতে দেব? এইটা করলে আমাদের কি লাভ হবে? তখন লারা তাদেরকে বলে, তোমরাও এই টাকার ভাগ পাবে আর আমি আমার ভাগের টাকা দিয়ে এদেশে দুস্থ মানুষদের পাশে দাঁড়াবো। তখন ম্যাট বলে, ঠিক আছে, তাহলে তো টাকা 6 ভাগ হবে। কিন্তু লারা বলে, 6 ভাগ না, টাকা হবে 2 ভাগ। 150 মিলিয়ন তোমরা পাবে আর বাকি 150 মিলিয়ন আমি আমার দেশের অসহায় জনগণের পেছনে ব্যয় করব। এই কথা শুনে ম্যাট বেশ অবাক হয়ে যায়, কিন্তু 150 মিলিয়ন ডলারও যে কম নয় সেইটা ভেবে সে মিশনে যেতে রাজি হয়ে যায়। কিন্তু অন্যরা প্রথমে রাজি না হলেও পরে সবাই মিশনটি করতে রাজি হয়। এই মিশনটিতে তাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এই 2000টি সোনার বারের ওজন প্রায় 27 টন। এইবার তারা প্ল্যান করতে থাকে কিভাবে এত পানির নিচ থেকে এত ওজনের সোনার বার উপরে উঠাবে। বেন বলে, আমরা প্রথমে একটি জাল পানির নিচে বিছাবো, এরপর সব সোনার বারগুলো সেই জালের মধ্যে রেখে এরপর 4 কোণা 4টি কার্গো বেলুন সেট করে তাতে গ্যাস দিলে বেলুনটি ফুলতে থাকবে এবং সেটা উপরের দিকে উঠে থাকবে। এইভাবে আমরা পানির নিচ থেকে সবগুলো সোনার বার পানির উপরে উঠাতে পারবো। এরপর পানি থেকে কিভাবে সোনার বারগুলো ডাঙায় আনতে হবে সেটা প্ল্যান করে ফেলে জ্যাক। সে বলে, আমাদের বেজে 2 জন পাইলট আছে যারা গোপনে এই সব মিশন করে থাকে। তাদেরকে কিছু টাকা দিলে তারা চলে আসবে তাদের হেলিকপ্টার নিয়ে। সোনার বারগুলো একটি হেভি লকারের মধ্যে আছে, যেটা কাটার জন্য তাদের প্রয়োজন হবে ম্যাগনেসিয়াম বার্নেস বার এবং অক্সিজেন, যেটা পানির মধ্যেও তীব্র আগুনের মাধ্যমে লোহা কাটার কাজ করবে একদম পারফেক্ট ভাবে। এইবার রাতে ম্যাট সেই লেকটির কাছে গিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। সে দেখে প্রতি 2 ঘন্টা পর পর পেট্রোলিং টিম সেই লেকটির আশেপাশে সার্চ করতে আসে। যেহেতু সেখানে অনেক কাজ আর পানির নিচে বেশি সময় থাকলে তাদের ডিকম্প্রেশন সিকনেস হবে, তাই তাদের প্রতিদিন 2 ঘন্টা করে মোট 5 দিনের মধ্যে এই কাজটি শেষ করতে হবে। এইবার প্ল্যান শেষে তারা মিশনের সকল উপকরণ জোগাড় করা শুরু করে। এক ট্রাক ভর্তি সকল উপকরণ তারা লারা বাড়িতে নিয়ে লুকিয়ে রাখে। অপরদিকে লারা বাড়ি ফিরে দেখতে পায় তার সে সোনার বারটি সেখান থেকে উধাও হয়ে গেছে। লারা বুঝতে পারে এই কাজটি তার ভাই করেছে। লারার ভাই সেই সোনার বার থেকে ছোট্ট একটি টুকরো কেটে নিজের নেশার খরচ চালাতে থাকে। পাওনাদার পাওনা টাকা চাইলে লারার ভাই তাকে জোর করে সোনা দিয়ে বিদায় করে দেয়। এইদিকে এই সোনার টুকরো খবর চলে যায় বসনিয়ার সেই আর্মিদের কাছে। এরপর তারা লারার ভাই এবং ভাইয়ের পার্টনারকে ধরে নিয়ে যায়। বসনিয়ান আর্মিরা তার সামনে তার পার্টনারের মাথা উড়িয়ে দিলে সে বলে এইটা তার বোনের কাছ থেকে সে পেয়েছে। এরপর আমরা দেখতে পাই নেভি সিলের কমান্ডার পুরো টিমকে ডেকে এনে বলে তাদের এই মিশনের জন্য উপরমহল থেকে মারাত্মকভাবে খেপেছে, তাই তাদেরকে এই বেস ক্যাম্প থেকে আমেরিকায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই এটা শুনে খুব বিমর্ষ হয়ে পড়ে। ম্যাট বলে, আমাদের এই গোল্ড মিশন এখানেই শেষ, 3 দিনের মধ্যে তাদের এই বেস ছাড়তে হবে। তাই ম্যাট সবাইকে নিজের তল্পা গোছানোর জন্য বলে। সবাই মন খারাপ করে তাদের সুটকেস গোছাতে থাকে আর লারার মনও একদম ভেঙে চুরমার হয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই ম্যাট এবং বেন ড্রিঙ্ক করার সময় তাদের গ্লাসের মধ্যে একটি ছোট গ্লাস দেখে বেনের মাথায় একটি আইডিয়া আসে। সে ওই ছোট গ্লাসটা বড় গ্লাসের মধ্যে উল্টো করে রেখে প্ল্যান করে যদি তারা পানির নিচে কোনো একটা বেস বানাতে পারে যেখানে কোনো পানি থাকবে না এবং সেটা পুরো অক্সিজেন দিয়ে ভরা থাকবে, তাহলে তারা একটানা কাজ করে 1 রাতের মধ্যেই এই মিশন কমপ্লিট করতে পারবে। এইবার তারা বেখারকে কল দিয়ে আইডিয়াটা জানালে বেখার তাদেরকে বলে পানির নিচে একটা চার্চ আছে আর সেই চার্চে একটা রুম আছে যেটা একেবারে এয়ারপ্রুফ। আমরা যদি ওই ঘরটিকে অক্সিজেন দিয়ে ভরতে পারি তাহলে সেখানে আমরা চেম্বার বানাতে পারবো। এমন তথ্য পেয়ে পুরো টিম আজ রাতেই মিশন যাচ্ছি বলে রেডি হতে থাকে। বেখার লারাকে মিশনের সব ইকুইপমেন্টস নিয়ে সেই লেকের কাছে চলে যেতে বলে আর জ্যাক তার আগে থেকে রেডি করে রাখা পাইলটদের জানিয়ে দেয় আগামীকাল সূর্য ওঠার আগেই যেন তারা লোকেশনে পৌঁছে যায়। এইবার তারা অনেক অক্সিজেন ট্যাঙ্ক এবং ভারী মালামাল নিজেদের বেস থেকে বের করার জন্য ম্যাট একটি ফেক মিশনের অথরাইজ পেপার বানিয়ে তাদের এয়ারক্রাফটের পাইলটদের দেখিয়ে বলে বিশাল একটা মিশনের অর্ডার আছে, দ্রুত আমাদেরকে নিয়ে চলো। পাইলটরাও ব্রেন ওয়াশ হয়ে কোনো চেক না করেই তাদের কথা মতো তাদেরকে নিয়ে রওনা হয়। এইবার যখন তারা লেকের উপরে এসে যায় তখন তারা তাদের মালামাল নিয়ে সেই লেকে ঝাঁপ দেয়। এরপর প্রথমেই তারা সেই চার্চের মধ্যে প্রবেশ করে, তারপর সেখানকার একটা রুমে তারা অক্সিজেন দেওয়া শুরু করে। ধীরে ধীরে রুমটা অক্সিজেনে পূর্ণ হতে থাকে আর রুমের মধ্যকার পানি কমতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই উপরে থাকা লারা কিছু কাঠ দিয়ে একটি পাটাতন বানায় আর সেইটা বেখার নিচে নিয়ে যায় তাদের জেনারেটর এবং অক্সিজেন সিলিন্ডার রাখার পাশাপাশি তারা যেন নিজেরাও সেটার উপর বসতে পারে। এইভাবেই কিছুক্ষণের মধ্যে পুরো চেম্বারটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যায় তাদের কাজ করার জন্য। এইবার তাদের সোনা খুঁজে বের করার পালা।
তাই ম্যাট, জ্যাক এবং বেন চলে যায় সেই ব্যাংকের মধ্যে থাকা সেই লকারে, যেখানে ছিল প্রচুর পরিমাণে ধন সম্পদ। ওই ভোল্টের যে রুমটি ছিল, প্রথমেই তারা ড্রিল মেশিন দিয়ে সেই রুমের দেয়াল ভাঙা শুরু করে। এরপর তারা সেই দেয়াল ভেঙে দেখতে পায় তার মধ্যে আর একটা দেয়াল রয়েছে। এইবার তারা সেটাও ভাঙা শুরু করলে তারা সেখানে লোহার পাত দেখতে পায়। এইবার জ্যাক সেই ম্যাগনেসিয়াম বার্নস দিয়ে সেই লকারটি গোল করে কাটতে থাকে। অন্যদিকে দেখা যায় তারা যে চেম্বারটি বানিয়েছিল সেইটা অনেক পুরাতন হওয়ার কারণে সেটা 7 ফুটো হয়ে পানি ঢোকা শুরু করলে বেন বলে, আমাদের হাতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় আছে, তাই যা করার এই 1 ঘন্টার মধ্যেই করতে হবে। তাই ম্যাট একটি কাঠ দিয়ে সাময়িকভাবে পানি ঠেকানো কাজ করতে থাকে। এইবার অবশেষে জ্যাক সেই ব্যাংকের দরজা খুলতে সক্ষম হয় আর সবাই মিলে সেখানে ঢুকে সার্চ করতে থাকে। এইবার আমরা দেখতে পাই সেই বসনিয়ান কর্নেল চলে যায় লারার বাসায়। সেখানে সে লারার ড্রয়ারে স্কুবা ডাইভার জ্যাকেট এবং একটি ম্যাপ দেখে বুঝতে পারে লারা হয়তো সেই লেকের মধ্যে কিছু একটা পেয়েছে। এইবার সেই বসনিয়ান কর্নেল তার টিম নিয়ে সেই লেকের কাছে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে সে কিছু কাঠের টুকরা পড়ে থাকতে দেখে তার সন্দেহ আরও ঘনীভূত হয় আর সেই জন্য সে তার টিমকে এখানে থাকার জন্য নির্দেশ দেয়। এইবার আমরা দেখতে পাই সেই চিফ ইন কমান্ডার আসামিদেরকে অনেকক্ষণ দেখতে না পেয়ে তাদেরকে বেস ক্যাম্পে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাদের দেখা না পেলে ওই 2 পাইলটকে ডেকে আনে, কারণ ওই দুজনের সাথেই শেষবারের মতো তাদেরকে দেখা গিয়েছিল। তারা দুজনেই কমান্ডারকে মিথ্যা বলে ভুলভাল বোঝানোর চেষ্টা করে, কিন্তু এই কমান্ডার তো আর যেন তেন কমান্ডার না, তাই সে তাদের কাছ থেকে সত্য বের করার জন্য ব্যাপকভাবে বয়ান দিতে থাকে। এইবার আমরা আবারও পানির নিচের সিন দেখতে পাই। পুরো টিম সেই বাংকারের মধ্যে তন্ন করে খুঁজতে থাকে। সেখানে তারা কিছু পুরনো কাগজের নোট পায় আর সব মিলিয়ে মাত্র 10টার মতো সোনার বার উদ্ধার করতে পারে। সবাই তাদের চেম্বারে ফিরে আসে। এইবার বেন এবং জ্যাক বলে, এই মেয়ের কথা শুনে আমরা বড় একটা ধরা খেয়ে গেলাম। এই মেয়েটির কথা বিশ্বাস করা আমাদের একদম উচিত হয়নি। ম্যাট বলে, আসলে এখানে লারার কোনো দোষ নেই, কারণ সে তো আর জেনে শুনে মিথ্যা কথা বলেনি। তাছাড়া আমরা তো প্রায় 10টার মতো সোনার বার পেয়েছি, তার মানে এটা সত্য, এখানে সোনার বার ছিল, হয়তো কালের পরিক্রমায় সেগুলো তুলে নিয়ে গেছে। চলো আমরা এই 10টা বার নিয়েই ফিরে যাই। এই বলে সে সেখান থেকে উপরে ওঠার জন্য রওনা দেয়। যাওয়ার সময় সে একটা দেয়াল দেখতে পেয়ে দাঁড়িয়ে যায়। সেই দেয়ালের গায়ে রোমান ভাষায় কিছু লেখা ছিল। এটা দেখে সে আবারও চেম্বারে ফিরে যায় আর বাকিদেরকে বলে, আমাদের যাওয়ার পথের এই দেয়ালটিকে চেক করে যেতে হবে। তারা এইবার সেই দেয়ালটির কাছে যায় আর সেটা ভাঙতে শুরু করে দেয়। দেয়ালটি নরম ছিল, তাই তারা সেটা সহজে ভেঙে ফেলে। তারা একটি সুড়ঙ্গ দেখতে পায় এবং তারা সেই সুড়ঙ্গের মধ্য দিয়ে যেতে থাকে। সেইখান দিয়ে যাওয়ার পথে তারা এমন কিছু দেখতে পায় যা তাদের আত্মা কাঁপিয়ে দেয়। তারা সেখানে দেখতে পায় শত শত মানুষের খুলি ও হাড়গোড় সেখানে সাজানো রয়েছে। আশেপাশে ছড়িয়ে আছে অসংখ্য বন্ধ করা কাঠের বক্স। এইবার তারা এক একটা খুলতে শুরু করে। এইবার বেকার একটি বক্সের মধ্যে দেখতে পায় নাজি বাহিনীর ফ্রান্স থেকে লুট করা সেই পেইন্টিং। অতএব বোঝাই যাচ্ছে গোল্ডবারগুলো নিশ্চয়ই এর আশেপাশে কোথাও আছে। তাই তারা প্রাণপণ দিয়ে খোঁজা শুরু করে দেয়। কিছু দূর যাওয়ার পর তারা একটি বড় বক্স দেখতে পায় আর সেটা খুলেই দেখতে পায় থরে থরে সাজানো একদম শতভাগ খাঁটি 24 ক্যারেটের 2000 সোনার বার। এমন দৃশ্য দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। সবাই হন্য হয়ে সেগুলোকে ট্রান্সপোর্ট করা শুরু করে। তারা পানির নিচে সেই জাল বিছিয়ে লকার থেকে সেই সোনার বারগুলো সেই জালের মাঝে রাখা শুরু করে। অন্যদিকে বসনিয়ান বাহিনী পানির উপরে কিছু পুরাতন টাকার নোট ভাসতে দেখে, যা কিছুক্ষণ আগে জ্যাক খোঁজার সময় পেয়েছিল। এটা দেখে সে একদম নিশ্চিত হয়ে যায় যে এই পানির নিচে কেউ না কেউ আছে। তাই সে কয়েকজন সেনাকে পানির নিচে পাঠিয়ে দেয়। নেভি সিলরা তাদের কাজ খুব দ্রুততার সাথেই করছিল, কিন্তু হঠাৎ সেই বসনিয়ান আর্মি তাদের উপর হামলা করে বসে। কিন্তু নেভি সিল বলে কথা, পানির মধ্যে তাদেরকে হারানো কোনোভাবেই সম্ভব নয়। তাই তারা এক একটাকে কুপিয়ে তুলোধনা করতে থাকে। এইবার একজনের লাশ উপরে ভেসে আসে। এইটা দেখে বসনিয়ান কর্নেল বুঝতে পারে পানির নিচে যেন তেন কোনো পাবলিক নেই, তারা হাই ট্রেনিং প্রাপ্ত মিলিটারি পার্সন আছে। তাই সে এইবার গ্রেনেড হামলার পরিকল্পনা করে। আসলে গ্রেনেড পানির উপরে যেমন ইম্প্যাক্ট ফেলে, ঠিক তেমনভাবে পানির নিচেও তেমনই ইম্প্যাক্ট ফেলে। তাই সেই বসনিয়ান কর্নেল একটি নোঙ্গরের সাথে কয়েকটি গ্রেনেড ঝুলিয়ে তা পানির নিচে নামাতে থাকে। কিছুদূর নামিয়ে সেটাকে ঝাঁকি দিয়ে পিনগুলি রিলিজ করে বিস্ফোরণ ঘটায়। সেগুলো অনেক উপরে বিস্ফোরণ হওয়াতে কারোরই কোনো ক্ষতি হয় না, কিন্তু তারা বুঝে নেয় তাদের হাতে আর কোনো সময় নেই। তাই তারা দ্রুত তাদের কাজ করতে থাকে। একে একে সব সোনার বারগুলো নিয়ে এসে রাখে সেই কার্গো জালের মধ্যে। এরপর সেখানে এয়ার বেলুন বেঁধে সেটাতে গ্যাস ঢুকাতে থাকে। কিন্তু এর মধ্যেই সেই বসনিয়ানরা উপর থেকে আবারও গ্রেনেড নামায় আর সেইটা আরও নিচের দিকে নিয়ে ব্লাস্ট করলে সেই বিস্ফোরণে এইবার পুরো টিমের খুব বেগ পেতে হয়।
এই বিস্ফোরণের কারণে আশেপাশের পুরনো দেয়ালগুলো ধসে পড়তে থাকে। এমন অবস্থা দেখে তারা মেইন এয়ার বেলুনে অক্সিজেন ঢোকানো শুরু করলে সেটা উপরের দিকে ওঠা শুরু করে। কিন্তু এরই মাঝে বসনিয়ান আর্মিরা বারবার গ্রেনেড হামলা করে তাদের অবস্থা দফা করে দিতে থাকে। এরপর দেখা যায় বেলুনটি কিছুদূর যাওয়ার পর আর উপরে উঠছে না। যে পরিমাণ ওজন হবে বলে তারা গ্যাস এনেছিল তার চেয়ে বেশি ওজন হয়ে যাওয়ার কারণে সেটা আর উপরে উঠছে না। এখন এটাকে উপরে উঠানোর জন্য অক্সিজেন প্রয়োজন। ম্যাটের তখন মনে পড়ে গ্রেনেডের আঘাতে তারা কিছু গ্যাস সিলিন্ডার ওই ব্যাংকের মধ্যে থেকে গেছে, তাই এইবার সে জীবনের রিস্ক নিয়ে চলে যায় সেই গ্যাস সিলিন্ডারগুলো আনতে। সে যখন একটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার কুড়িয়ে পায় আর সেটা নিয়ে যখন আসতেই যাবে ঠিক তখনই বিশাল এক বোমা বিস্ফোরণে তার উপর বাড়িঘর ভেঙে পড়তে থাকে। কিন্তু সে কোনো রকম মৃত্যুর হাত থেকে একটুর জন্য বেঁচে গিয়ে অবশেষে একটি গ্যাস সিলিন্ডার বেলুনের মধ্যে আনতে সক্ষম হয়। আর এরপর যখন সেইটা দিয়ে বেলুনে অক্সিজেন দেওয়া হয় কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো টিম পানির উপরে উঠে যায়। কিন্তু সেখানে তো আগে থেকে রেডি ছিল বসনিয়ান কমান্ডার। সে এবার তাদের দেখতে পেয়ে একটি রকেট লঞ্চার নেয় পুরো টিমকে উড়িয়ে দিতে। ম্যাট তার হাতে থাকা পিস্তল দিয়ে ফায়ার করে, কিন্তু একটা শটও তার গায়ে লাগাতে পারে না। এক সময় ম্যাটের পিস্তলের ম্যাগাজিন শেষ হয়ে যায়। এইবার তারা বুঝতে পারে তাদের আর বাঁচার কোনো চান্স নেই, তাদের এইবার মরতেই হচ্ছে। কিন্তু আচমকা একটি হেলিকপ্টার এসে তাদের হেভি মেশিন গান দিয়ে পুরো বসনিয়ান বাহিনীকে উড়িয়ে দেয়। অবশ্যই তারা তাদের জীবন ফিরে পায়। এইটা ছিল সেই পাইলট যারা কর্নেলের হাতে ধরাকে সব বলে দিয়েছিল। আর এসব কথা শোনার পর কর্নেল তাদেরকে পাঠায় নেভি সিল টিমকে উদ্ধার করার জন্য। এরপর তারা সেই 27 টন সোনা হেলিকপ্টারের সাথে বেঁধে নিয়ে গিয়ে রওনা দেয় বেস ক্যাম্পের উদ্দেশ্যে। বেইজে আসলে এইবার সেই কর্নেল তাদের এমন মিশনে যাওয়ার জন্য ইচ্ছামতো ঝাড়তে থাকে। কিন্তু সে যখন সবার কাছ থেকে সত্যটা জানতে পারে তখন সে এই মিশনকে ধামাচাপা দিতে একটি প্ল্যান করে। পরের দিন সকালে সেই সোনার বারগুলো নিয়ে কর্নেল একটি প্রেস ব্রিফিং করে। সেখানে কর্নেল সবাইকে জানায় আমাদের নেভি সিলের টিম এই দেশের একটি মেয়ের সাহায্যে ফ্রান্সের 50 বছর আগে হারিয়ে যাওয়া সোনার বার উদ্ধার করে এনেছে। এরপর সে সবগুলো সোনার বার ফ্রান্সকে হস্তান্তর করে দেয়। তাদের এমন বীরত্বতার কারণে ফ্রান্স সরকার সবাইকে বিশেষ সম্মানে ভূষিত করে। এইসব দেখে পুরো টিম মনে মনে হতাশ হয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই কর্নেল তাদের সবাইকে রুমে ডেকে নিয়ে আসে। কর্নেল বলে আমি সবগুলো সোনার বার তাদেরকে দেইনি, তাদেরকে মাত্র $150 মিলিয়ন সোনার বার দিয়েছি। আর বাকি অর্ধেক আমার পরিচিত লোক দিয়ে একটি মার্কেটে সেল করে এই $150 মিলিয়ন তোমাদের জন্য রেখেছি। তারা ধরে নেয় $150 মিলিয়ন 6 ভাগ করে তাদের 6 জনকে $25 মিলিয়ন করে দেওয়া হয়েছে। কিন্তু চেক হাতে নিয়ে তারা পুরাই হতভম্ব হয়ে যায়। তারা দেখে কর্নেল তাদের নামে মাত্র $3,865 চেক দিয়েছে। ম্যাটের মাথা পুরাই গরম হয়ে যায়। সে বলে স্যার আপনি কি আমাদের সাথে মশকরা করছেন? তখন কর্নেল তাদেরকে বলে তোমরা তো এদেশের উপকারের জন্য মিশনটি করেছিলে, তাহলে এখন কেন টাকার জন্য চিন্তা করছো? এরপর যখন লারা তার হাতে থাকা চেকটি দেখে সে পুরাই অবাক হয়ে যায়। সে দেখে যে তার চেকে অ্যামাউন্ট রাখা হয়েছে $2,99,80,770। কর্নেল তাদের সকলের টাকা লারাকে দিয়ে দেয় আর তাদেরকে দেওয়া হয় শুধুমাত্র সরকারি মিশন ফি। এটা দেখে সবাই তাদের ভুল বুঝতে পারে। এরপর সবাই তাদের কাছে থাকা চেকটিও লারাকে দিয়ে দেয়। তাদের এমন কাজে লারা অনেক খুশি হয়। আর সেই সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।